কেউ কেউ বলে প্রতিটি হৃদয়ে একটি গল্প লুকিয়ে থাকে, কেবল সেটিকে শোনার একজন মানুষ চাই। এই গল্পটি হল এমন এক হৃদয়ের যা শুধু ধুকধুক করা শেখেনি, বরং ভালোবাসা ও ত্যাগের মানেও শিখেছে, যেখানে জীবন আর মৃত্যুর মাঝে এক নতুন সম্পর্ক জন্ম নেয়। এমন এক সম্পর্ক যা হৃদয় থেকে তৈরি হয়েছে আর হৃদয় পর্যন্ত পৌঁছায়। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটি হল হৃদয় পূর্বাম, যা মন ছুঁয়ে যাওয়া এক কাহিনী। তো আসুন এই ভিডিওটি শুরু করি। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অল করে দিন, যাতে সিনেমা ও ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। মুভির শুরুটা হয় একটি হেলিকপ্টার ল্যান্ডিংয়ের মাধ্যমে, যেখানে আমরা দেখতে পাই একজন লোক একটি হার্ট ট্রান্সপ্লান্ট কিট নিয়ে একটি অ্যাম্বুলেন্সে উঠছে। এই বিষয়টি খবরেও দেখানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে হার্টটি একজন নামী কর্নেলের অ্যাক্সিডেন্টের কারণে তার ব্রেন ডেড হয়ে যায়, আর তার হৃদয়টি ভালো থাকার কারণে এটি ডোনেট করা হচ্ছে। আর যিনি পাচ্ছেন তিনি হলো এই মুভির নায়ক, যার নাম সন্দীপ। এরপরই দেখতে পাই অপারেশনের মাধ্যমে সেই হৃদয়টি লাগানো হয়। যাই হোক, সেখানে আমরা দেখতে পাই সন্দীপের বোন গীতা এবং তার দুলা ভাই ওমনা কুট্টুল সেখানে উপস্থিত ছিল। এবার অপর দিকে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যেখানে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আমরা জানতে পারি সন্দীপ আসলে একটি ক্লাউড কিচেন চালায়, আর সন্দীপ যতদিন সুস্থ না হচ্ছে ততদিন এই কিচেনটির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আসলে সন্দীপ অনেক ভালো মনের মানুষ। তিনি তার কিচেনে সকল কর্মচারীদের অনেক ভালোবাসেন, তাই কর্মচারীরাও তাকে অনেক পছন্দ করে। যাই হোক, এখানে আমরা আরও ৩ জন ছেলেকে দেখতে পাই যারা সন্দীপের বাড়িতে ভাড়া থাকত, আর সন্দীপের ক্লাউড কিচেনেই খাওয়া দাওয়া করত। আর তারা খাওয়ার জন্য কোনো টাকাও দিত না। আসলে তারা শর্ট ফিল্মের ডাইরেক্টর হতে চায়। এরপর সিন কাট হয়, আর আমরা দেখতে পাই আজ সন্দীপকে রিলিজ করে দেওয়া হচ্ছে। তো সন্দীপের সাথে একটি নার্স পাঠিয়ে দেওয়া হয়, যার নাম ছিল জেরি। সন্দীপ কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তার এখনও বিয়ে হয়নি। এর কারণ হলো তার বিয়ে যখন ঠিক হয়, বিয়ের দিন সেই পাত্রী অন্য আরেকটি ছেলের সাথে পালিয়ে যায়। এজন্য তার সাথে একটি নার্স দেওয়া হয়েছে। এরপরে সিন কাট হয়, আর আমরা দেখতে পাই সন্দীপ ক্যামেরার মাধ্যমে তার ক্লাউড কিচেন পর্যবেক্ষণ করছেন। হঠাৎ করেই কিচেনের মধ্যে একটি আবর্জনার বালতি দেখে সে তার কর্মীদের ওপর চিল্লিয়ে ওঠে। তখনই সেই নার্সটি এসে তাকে বলে, ভাই, নতুন হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, আপনার এত রাগ করা ঠিক নয়। এরপর সে রাগারাগি না করে তার কিচেনের স্টাফদের সে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। এরপরই দেখা যায় সে গাড়ি নিয়ে তার কিচেনের দিকে রওনা হয়। সেখানে গিয়ে জানতে পারে তাদের খাবার অনেক বেঁচে যাচ্ছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, এত খাবার বেঁচে যাচ্ছে কেন? ওই 3টি ছেলে কি এখানে খেতে আসে না? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা তো আর ওদের খেতে দেই না, কারণ তারা রাতের দিকে আসা কাস্টমারদের এই বলে তাড়িয়ে দেয় যে খাবার ফুরিয়ে গেছে, আর বাকি খাবারটা তারা খেয়ে নেয়। যেহেতু তার জন্য অতিরিক্ত রাগ করা ভালো না, তাই সে রাগ না করে অ্যাসিস্ট্যান্টকে বলে, এখন তো আমি এসেই গেছি, তাই না, বাকিটা আমি সামলে নেব। এরপর আমরা দেখতে পাই সন্দীপ রাতের খাবার নিয়ে তার সেই ভাড়া বাড়িতে যায়, যেখানে ওই 3টে ছেলে থাকত। সেখানে গিয়ে সে জানতে পারে তারা শর্ট ফিল্মের মধ্যে একটি বেকারির বিজ্ঞাপন দেখানোর কথা বলে বেকারির মালিকের কাছ থেকে টাকা নিয়েছিল। কিন্তু শর্ট ফিল্মের মাঝে দেখানো হয় যে টিউমার আক্রান্ত নায়িকা মারা যাওয়ার আগে এই বেকারির লাড্ডু খাচ্ছে। লাড্ডুটির ভালো বিক্রি ছিল, কিন্তু শর্ট ফিল্মটি এমনভাবে তৈরি হলো যেন লাড্ডু খেয়েই নায়িকার মৃত্যু হয়েছে। তারা টিউমারের কথা বলার অংশটি কেটে বাদ দিয়েছিল। ফলশ্রুতিতে লাড্ডু খেলে মারা যেতে পারে এই ভয়ে অনেকে লাড্ডু কেনা বন্ধ করে দেয়। লোকটির ব্যবসাও বন্ধ হয়ে যায়। এই সমস্যাটি কোনো মতে মিটমাট করেন সন্দীপ। এদিকে আমরা দেখতে পাই সন্দীপের দুলাভাই অর্থাৎ ওমনা কুট্টুন অনেকটা জেলাস ছিল, কারণ সম্পত্তি ভাগ করার সময় সে হইচই করে সন্দীপের বোনের নামে থাকা পৈতৃক বাড়িটি নিয়ে নেয়, আর জলাভূমিগুলো সন্দীপের ভাগে ফেলে দেয়। কিন্তু এখন সেই এলাকায় হাইওয়ে আসার কারণে হাইওয়ে কর্তৃপক্ষ কোটি টাকায় সেই জমিগুলো সন্দীপের কাছ থেকে কিনে নেয়। এই কারণে সন্দীপ অনেক টাকা পাওয়ায় ওমনা কুট্টুন চিন্তিত ছিল। হাইওয়ে কর্তৃপক্ষের আরও কিছুটা জমির প্রয়োজন ছিল। যদি তারা আবার সন্দীপের কাছ থেকে কেনে, তবে সন্দীপ আরও কোটি কোটি টাকা পাবে। ওমনা কুট্টুনের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে সন্দীপের কাছ থেকে সেই জমিটি হাতিয়ে নেওয়া। তখন ওমনা কুট্টান তাদের এক চাচাকে ডেকে সন্দীপের সাথে দেখা করতে চায়। সেই চাচা একজন বিজ্ঞানী এবং জ্যোতিষীও ছিলেন। তিনি বলেন তাদের পরিবারে কিছু সমস্যা ও দোষ আছে, তাই সন্দীপের হৃদয়ের সমস্যা হয়েছে। এটা দূর করতে হলে পৈতৃক বাড়ি সন্দীপেরই পাওয়া উচিত এবং সেই জলাভূমি যেন তাকে দেওয়া হয়।
ওমনাপুট্টান সেই চাচাকে দিয়ে এই কথাগুলো বলান, কিন্তু পাশ থেকে নার্সটি বলে ওঠে, আরে সেই জমি তো হাইওয়ের কাছে, জমিতে বিক্রি করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে, তা থেকে অল্প কিছু টাকা দিয়েই তো দুলাভাইয়ের কাছ থেকে পৈতৃক বাড়িটি কিনে নেওয়া যায়। সন্দীপও এই কথাই সহমত জানায়, আর এরই মাধ্যমে তার দুলাভাই এই সকল পরিকল্পনা ভেস্তে যায়। এরপর একদিন রাতে সেই পালিয়ে যাওয়া মহিলাটি সন্দীপকে ফোন করেন। তার নাম ছিল রজনী। প্রথম দিকে সন্দীপ তাকে চিনতে পারেননি। রজনী নিজেই স্বীকার করেন যে তিনি সেদিন সন্দীপকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। রজনীর এখন 10ম শ্রেণীতে পড়া একটি মেয়ে আছে। তার স্বামী অন্য এক মহিলার সাথে পালিয়ে গেছেন, তাই রজনী আবার সন্দীপের সাথে পুরনো সম্পর্ক ঠিক করার চেষ্টা করছিল। রজনী বলেন যে তার মেয়ে বলেছে সেই যদি সন্দীপকে বিয়ে করত তবে সে একজন সুদর্শন বাবাকে পেত। রজনীর উদ্দেশ্য বুঝতে পেরে সন্দীপ কেবল হাসতে থাকে। পরের দিন ক্লাউড কিচেনে থাকার সময় সন্দীপ একটি ফোন কল পান। জিতিন নামে একজন তাকে ফোন করেন। সন্দীপ যার কাছ থেকে হৃদয় পেয়েছিলেন সেই ব্যক্তির নাম ছিল কর্নেল রবীন্দ্রান। তার মেয়ে হরিতা সন্দীপের সাথে দেখা করতে চায়। এটা বলার জন্যই হরিতার বন্ধু ফোন করেছিল। হরিতা যদি দেখা করতে আগ্রহী হয় তবে আসতে পারে বলে সন্দীপ জানায়। এটা শুনে বিবিন বলে, এটা তো তার করা উচিত ছিল না, এটা তো আপনারই করা উচিত ছিল। আপনারই তো দরকার ছিল যে আপনাকে হৃদয় দিয়েছে তার মেয়ে এবং পরিবারের সাথে দেখা করে তাদের ধন্যবাদ জানানো। এরপরে ফোনের ওপার থেকে জিতিন সন্দীপকে জিজ্ঞাসা করে তাদের সাক্ষাতের মুহূর্তটি তারা ভিডিও শ্যুট করতে পারে কিনা। সন্দীপ তাতে আপত্তি করেন না। যখন সন্দীপের বাড়িতে থাকা সেই যুবকেরা এই খবর জানতে পারে তখন তারা বলে যে অন্যরা হয়তো ফোনে শ্যুট করবে, কিন্তু তারা তাদের ক্যামেরা দিয়ে ব্যাপারটা একটু সিনেমাটিক ভঙ্গিতে সুন্দরভাবে শ্যুট করে দেবে। এরপরে হরিতা সন্দীপের সাথে দেখা করতে আসে। হরিতা খুব আবেগপূর্ণ হয়ে সন্দীপের দিকে এগিয়ে আসে, কারণ তার মৃত বাবার হৃদয়ই তো সন্দীপের শরীরে আছে। আশেপাশে থাকা বাকি সবাই ভিডিও শ্যুট করতে থাকে। হরিতা আবেগ ভরে এসে সন্দীপের বুকে হাত রাখে, আর ঠিক তখনই সেই ছেলেরা বলে, এবার আর একটু আবেগ দেখাও, সন্দীপের মুখের দিকে তাকাও। কথা শুনে হরিতা রেগে যায়। হরিতা বলে, বাবার হার্ট একজনের শরীরে ট্রান্সপ্লান্ট করা হয়েছে শুনে ভেবেছিলাম লোকটা হয়তো একটু সংবেদনশীল হবে। তখন সন্দীপ বলেন যে এটা সম্পূর্ণই ওই ছেলেদের আইডিয়া ছিল, তিনি কিছুই বলেননি। আসলে হরিতা এসেছিল তার এনগেজমেন্টে সন্দীপকে আমন্ত্রণ জানাতে। তার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনায় তার বাবা পাশে ছিলেন। এখন বাবা মারা যাওয়ায় বাবার হৃদয় যার মধ্যে আছে সেই মানুষটি তার এনগেজমেন্টে তার পাশে থাকলে মনে হবে বাবাও আছেন। কিন্তু সন্দীপ বলেন যে এটাকে সেভাবে দেখার দরকার নেই। আমার কাছে এটি কেবল একটি অঙ্গ যা আমার শরীর সঠিকভাবে চলতে সাহায্য করছে, এর বাইরে কোনো সেন্টিমেন্টে জড়াতে চাচ্ছি না। সন্দীপ যখন এই কথা বলে তখন হরিতার তা পছন্দ হয় না। তাছাড়া সন্দীপ বলেন যে তিনি 2 দিনের জন্য এখান থেকে চলে গেলে তার এই ক্লাউড কিচেনের সব কাজ জটিল হয়ে যাবে, তাই তিনি তার সমস্ত আশীর্বাদ জানান এবং বলেন যে এনগেজমেন্ট যেন ভালোভাবেই হয়। এরপর সন্দীপ ও হরিতার বিদায় দেন। তবে রাগ ও দুঃখ নিয়ে হরিতা সন্দীপকে বলে, আপনি বললেন যে 2 দিনের জন্য সরে গেলে আপনার ব্যবসা নষ্ট হবে, তার মানে আপনি যদি বেঁচে না থাকতেন তাহলে এই ক্লাউড কিচেন বন্ধ হয়ে যেত, তাই না? হরিতা কি বোঝাতে চেয়েছে তা সন্দীপ বুঝতে পারেন। হরিতা বলতে চেয়েছিল যে তার বাবার হৃদয় না পেলে তো সন্দীপ মারা যেতেন এবং এই ক্লাউড কিচেনও বন্ধ হয়ে যেত। এরপর সে বাড়িতে এসে যখন জেরিকে এই কথা জানায় তখন জেরিও তাকে একই কথা বলে। তখন সন্দীপ সিদ্ধান্ত নেয় তাদের এনগেজমেন্টে যাওয়ার দরকার। হরিতা পুনেতে থাকত, তাই জেরি এবং সন্দীপ বিমানে করে পুনের দিকে রওনা হন। পুনেতে তাদের নিয়ে যেতে আসেন মৃত কর্নেল রবীন্দ্রনের বন্ধু জেকাব, যাকে হরিতা আঙ্কেল বলে ডাকে। জেকাবও সামরিক বাহিনীতে ছিলেন। সন্দীপকে দেখেই জেকাব জিজ্ঞেস করেন, আমাকে চিনতে পারছ? সন্দীপের ভেতরে রবি হৃদয় থাকায় জ্যাকব ভেবেছিলেন যে সন্দীপ তাকে চিনতে পারবেন। তারা হোটেলে পৌঁছে ফ্রেশ হওয়ার আগেই হরিতা তাদের সাথে দেখা করতে আসে। তারা আসাতে হরিতা খুবই খুশি হয়। এরপর সে আগের দিন রাগের মাথায় বলা কথাগুলোর জন্য ক্ষমা চায়। সেদিন আমি রাগের মাথায় এসব বলে ফেলেছিলাম। সন্দীপ বলে, এটা কোনো ব্যাপার না, যদি আমি তোমার বাবার হৃদয় না পেতাম হয়তো আজ বাঁচতামই না। পরের দিন এনগেজমেন্টের জন্য সন্দীপ কি পোশাক পরবেন তা হরিতা দেখতে চায়। সন্দীপ তাকে একটি কালো শার্ট দেখান, কিন্তু হরিতা বলে তার বাবা সাধারণত কুর্তা ধরনের পোশাক পরতেন। পোশাকের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকত, অনেক ভিড়ের মধ্যেও তার পোশাক দেখে চেনা যেত যে আসলে এটাই আমার বাবা। তাই হরিতা ইতিমধ্যেই একটি দোকানে সন্দীপের জন্য পোশাক ঠিক করে রেখেছে। সেটা একবার ট্রাই করতে বলে
হরিতা সন্দীপকে নিয়ে সেখানে যায়। হরিতার মনে হচ্ছিল যে সন্দীপের ভেতরে তার বাবার হৃদয় আছে। তাই সে তার বাবাকে যেভাবে দেখতে চাইতো সেভাবেই সন্দীপকেও দেখতে চাইছিল। সে জোর করে সন্দীপকে সেই দোকানে নিয়ে যায় আর পরের দিনের জন্য ড্রেস সিলেক্ট করে দেয়। সন্দীপ পোশাকটিতে ততটা স্বাচ্ছন্দ্যবোধ না করলেও হরিতার জন্য সেটি পরেন। সেই পোশাকে সন্দীপকে দেখেই হরিতা আবেগপ্রবণ হয়ে ওঠে আর তার বাবাকে দেখার মতো করেই সন্দীপের বুকে হাত রাখে। পরের দিন এনগেজমেন্টের অনুষ্ঠান হয়। সন্দীপ এবং জেরি সেখানে পৌঁছান। সন্দীপ ভেবেছিলেন যে হরিতা তার সাথে যেভাবে আবেগপ্রবণভাবে কথা বলছে, হরিতার মাও মানে দেবিকা হয়তো একই রকম হবেন। তাই তিনি এগিয়ে গিয়ে তার সাথে পরিচিত হন। কিন্তু দেবিকা সন্দীপের প্রতি কোনো রকম আবেগ দেখান না। স্বাভাবিকভাবে কথা বলে তিনি তাদের অনুষ্ঠান উপভোগ করতে বলে সেখান থেকে চলে যান। হরিতার এনগেজমেন্ট তার ছোটবেলার বন্ধু কিরণের সাথে হচ্ছিল, কিন্তু এনগেজমেন্টের মাঝে তারা নিজেদের মধ্যে কিছু কথা বলে আর কিছুক্ষণ পরই হরিতা এসে এনগেজমেন্ট ভেঙে দেয়। কি হয়েছে তা কেউ বুঝতে পারেনি আর সে কারণও স্পষ্ট করে জানায়নি। এটা শুনে কিরণের বন্ধুরা উত্তেজিত হয়ে ওঠে এবং হরিতার সাথে ঝগড়া শুরু করে। শেষ মুহূর্তে এনগেজমেন্ট ভাঙা ঠিক হবে না এই ভেবে সন্দীপ এসে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিরণের বন্ধুরা সন্দীপকে ধাক্কা দেয়। এটা দেখে জেরির রাগ হয় আর সে গিয়ে কিরণের বন্ধুদের মারতে শুরু করে। এরপর সেখানে মারামারি শুরু হয়। এর মাঝখানে কিরণের বন্ধুদের হাতে সন্দীপ একটি জোরে লাথি খান। লাথি খেয়ে সন্দীপ দূরে ছিটকে পড়েন আর জ্ঞান হারান। জ্ঞান ফিরলে সন্দীপ নিজেকে হাসপাতালে দেখতে পায়। তার সব চেকআপ শেষ হওয়ার পর তিনি তার কিচেনের স্টাফকে ফোন করে বলে যে সেখানে কাজ ঠিকমতো চলছে তো, আমি কালই সেখানে পৌঁছাবো। তবে এসব কিছু শুনতে পেয়ে হরিতা এসে বলে যে কাল যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না, কারণ সেই পড়ে যাওয়ায় সন্দীপের স্পাইনাল কর্ডে সামান্য সমস্যা হয়েছে, একটি ছোট স্ক্র্যাচ হয়েছে, তাই ডাক্তার তাকে সম্পূর্ণ 2 সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন। অনেক সময় ধরে বসা একদমই মানা। সে কিছুটা হাঁটতে বা দাঁড়াতে পারবেন এবং হেলান দিয়ে শুয়ে থাকতে পারবেন। বসতে না পারার কারণে বিমানে করে তাদের যাওয়া সম্ভব হবে না। এটা শুনে সন্দীপ পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সন্দীপের যত দ্রুত সম্ভব গ্রামে পৌঁছাতে হতো। কিন্তু হরিতা বলল, চলো বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিই, 2 সপ্তাহ 2 দিনের মতোই কেটে যাবে। সেই সময় আমাদের জেরির বেশ বড়সড় আঘাত লেগেছিল। যাই হোক, আপাতত দুজনেই হরিতার বাড়িতে যায়। দেবিকা তাদের জন্য রুম ইত্যাদি সব আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। সন্দীপকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সেখানে তার খুব যত্ন নেয়। জেরিও তার খুব খেয়াল রাখে এবং এভাবে কয়েকটা দিন কেটে যায়। এখন সন্দীপের পিঠের ব্যথা ধীরে ধীরে কমছিল, সে আস্তে আস্তে সুস্থ হচ্ছিল। তখনই হরিতা তাকে একটি পার্সোনাল এক্সামের জন্য নিয়ে যায়। সেখানে সে সন্দীপকে বলে, আপনি আমাকে বেস্ট অফ লাক বলুন। যদি আপনি বলেন তবে আমার মনে হবে যেন আমার বাবা আমাকে বলছেন। সন্দীপ তখন হরিতাকে বেস্ট অফ লাক বলে। এরপর হরিতা পরীক্ষা দিতে চলে যায়। যখন তারা সেখান থেকে ফিরছিল তখন সন্দীপ হরিতাকে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তাদের এঙ্গেজমেন্ট কেন ভেঙেছিল। তখন হরিতা জানায় আসলে কিরণ তার উপর সবসময় সন্দেহ করত। সে গোপনে তার মোবাইলে একটি স্পাই অ্যাপ ইনস্টল দিয়েছিল এবং সে সব কিছুর ওপর নজর রাখত যে হরিতা কার সাথে কথা বলছে। এই কারণেই সে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল। এবার যখন তারা বাড়ি পৌঁছায় তখন দেবিকা তার মেয়ে হরিতাকে খুব বকাবকি করে। আসলে হরিতা তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ব্যাক টু ফ্রিডম নামে একটি স্ট্যাটাস দিয়েছিল। এই কারণে দেবিকা হরিতার ওপর খুব চিৎকার করে যে লোকেরা তাদের সম্পর্কে কি ভাববে, তার একটু তো ভাবা উচিত। এই শুনে সন্দীপ ও হরিতাকে বলে যে ভুল তো তুমিই করেছ, তোমার এমন করা উচিত হয়নি, আমাদের মানুষেরও কথা ভাবা উচিত। কিন্তু এই কথায় হরিতা দুঃখ পায় আর সেখান থেকে চলে যায়। এবার রাতে দেবিকা সন্দীপের কাছে আসে। সে সন্দীপকে বলে, যেভাবে তুমি হরিতাকে বোঝাচ্ছিলে এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে আজ হরিতার বাবাই তাকে বোঝাচ্ছেন। এটা দেখে তার খুব ভালো লেগেছিল। কিছুক্ষণ পরেই হরিতা সন্দীপের সাথে দেখা করতে আসে। হরিতা সন্দীপকে বলে, আপনি আমাকে যা যা কথা বলেছিলেন তাতে আমার খারাপ লাগা উচিত ছিল, কিন্তু সত্যি বলতে আজ আমার এমন মনে হলো যেন আমার বাবা আমাকে বোঝাচ্ছেন। এই কারণে আমার একটুও খারাপ লাগেনি আর আমি সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটাও ডিলিট করে দিয়েছি। পরের দিন সন্দীপের সাথে কর্নেল রবির বন্ধু জ্যাকবের দেখা হয়। জ্যাকব সন্দীপকে বলে যে যখন রবি বেঁচে ছিল তখন সে তাকে কিছু কথা বলতে চেয়েছিল। সে বলছিল একটি খুব জরুরি কথা আছে যা তাকে বলতে হবে, কিন্তু রবি সেই কথাটা না বলেই এই পৃথিবী থেকে চলে গেছেন। তাই জ্যাকব জানতে চায় শেষ পর্যন্ত রবি তাকে কি বলতে চেয়েছিলেন। জ্যাকব সন্দীপকে অনুরোধ করে সে যেন তার হৃদয়ের উপর জোর দিয়ে সেই কথাটা জানার চেষ্টা করে। সন্দীপ বলে তার শুধু হৃৎপিণ্ড তার ভেতরে আছে, কিন্তু মস্তিষ্কটা তারই,
এই কারণে সে হয়তো জানতে পারবে না যে রবি তাকে কি বলতে চেয়েছিলেন, তবে সে চেষ্টা অবশ্যই করবে। এবার সন্দীপ যখন বাড়ি ফিরে তখন হরিতা এবং দেবিকা ঝগড়া করছিল। ব্যাপারটা হলো, দেবিকার বাবা অর্থাৎ হরিতার নানা খুব গুরুতর অসুস্থ। তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি, তার বয়সও অনেক হয়েছে এবং তার একটি শেষ ইচ্ছা আছে। সেই ইচ্ছাটি হলো তার জামাই রবি যেন তাকে ক্ষমা করে দেয়। রবি তো আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার হৃদয় এখনও বেঁচে আছে। তাই তিনি চান সন্দীপের মুখ থেকে যদি একবার শুনতে পান যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে হয়তো তিনি শান্তিতে স্বর্গে যাবেন। এই জন্য হরিতা স্পষ্ট অস্বীকার করে দেয় যে সন্দীপ এমন কিছু করবে না, কারণ সেই লোকটি ক্ষমার যোগ্য নয়। কিন্তু এই সময় সন্দীপ বলে, কারো শেষ ইচ্ছা পূরণ করা খুব ভালো কাজ। এই জন্য আমি সেখানে অবশ্যই যাব। এর পরের দিন সবাই দেবিকার বাবার বাড়িতে পৌঁছে যায়, যেখানে পূজা অর্চনা চলছিল এবং দেবিকার বাবা, যার অবস্থা খুবই গুরুতর ছিল, তিনি সন্দীপকে দেখেন এবং বলেন, তুমি আমাকে শুধু মন থেকে ক্ষমা করে দাও। সন্দীপ তাকে ক্ষমা করতে চাইলেও সে কারণটা জানতে চায় যে আসলে কি হয়েছিল। সে বলে, যদি আমি সেই কথাটা জানতে পারি তবে হয়তো আমি মন থেকে আপনাকে ক্ষমা করতে পারবো। তখন দেবিকার ভাই সন্দীপকে জানান, আসলে বাবাও সেনাবাহিনীতে চাকরি করতেন, আর সে সময় কর্নেল রবি, যিনি আমার জামাইবাবু, তিনিও খুব ভালো কাজ করছিলেন। তিনি প্রায় কোটির টাকার কিছু মাল আটক করেছিলেন এবং সেটিকে সম্পূর্ণভাবে জব্দ করেছিলেন। কিন্তু আমার বাবা রবির বিরুদ্ধে এই বলে অভিযোগ করেন যে রবি সেই মাল নিয়ে আত্মসাৎ করছেন। এই কারণে তিনি এই খবরটি মিডিয়া পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। যদিও এই সব খবর মিথ্যা ছিল, তবুও রবির ওপর অভিযোগ আসে। বিষয়টি কোর্ট মার্শাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যদিও তাকে 3 বছরের জন্য বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছিল। এটাই শেষ নয়, আরও একটি কথা আছে। আসলে রবি আমাদের থেকে কিছুটা নিচু জাতের ছিলেন। আর দিদি রবিকে না জিজ্ঞেস করেই বিয়ে করেছিলেন, তাই বাবা রবিকে একেবারেই পছন্দ করতেন না। এই সব কথা শোনার পর সন্দীপের মাথা খারাপ হয়ে যায়, আর সে বলে, যদি এই পরিস্থিতিতে রবি নিজেও এখানে দাঁড়িয়ে থাকত এবং আপনাকে মরার অবস্থায় দেখত, তবুও সে আপনাকে ক্ষমা করত না, আর আমিও আপনাকে ক্ষমা করতে পারছি না। এই সব কথা বলার পর সন্দীপ সেখান থেকে চলে যেতে শুরু করে। সন্দীপের পিছন পিছন হরিতা আসে। হরিতা সন্দীপকে বলে, আজ আপনি যা করেছেন তা অসাধারণ। আমার এমন মনে হচ্ছিল যেন আমার বাবাই তাকে সব কথা বলছেন। হরিতা তখন সন্দীপকে আলিঙ্গন করে এবং আলিঙ্গন করার সাথে সাথেই সন্দীপের হৃদয়ে হঠাৎ কিছু অনুভূতি আসে, যেন সে তার সোলমেট খুঁজে পেয়েছে। এবার রাতে সন্দীপ দেবিকার কাছে যায়। ব্যাপারটা হলো, সন্দীপ দেবিকার কথা না শোনায় তিনি মন খারাপ করেছিলেন, তাই সন্দীপ তখন দেবিকার কাছে মাফি চাইতে শুরু করে। সে যেভাবে হাত জোর করে দেবিকার কাছে ক্ষমা চাইছিলেন তা দেখে দেবিকার চোখে জল চলে আসে। দেবিকা তখন সন্দীপকে বলে, এভাবে আজ পর্যন্ত রবি কখনো আমার কাছে ক্ষমা চায়নি, আর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে দেবিকা যেভাবে সন্দীপের হাত ধরেছিল তা দেখে সন্দীপের ভেতরে আবার একটি নতুন অনুভূতি সৃষ্টি হচ্ছিল। এর পরের দিন হরিতা সন্দীপকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার যখন সন্দীপের চেক করেন তখন জানা যায় তার মেরুদণ্ড এখনও পুরোপুরি সুস্থ হয়নি, আর সন্দীপের এখনও প্রচুর বিশ্রামের প্রয়োজন। এই কারণে ডাক্তার তাকে আরও 2 সপ্তাহ বিশ্রাম নিতে বলেন। যখন সন্দীপ বাড়ি পৌঁছায় তখন সে দেখতে পায় তার দুলাভাই সেখানে এসেছে, আর সন্দীপ খুব ভালো করেই জানে যে তিনি নিজের স্বার্থের কারণেই এসেছে। দুলাভাই সবার সামনে সন্দীপকে নিজের ছোট ভাই বলে সম্বোধন করছিল। সে বলে, যদি ওর কিছু হয়ে যেত তবে হয়তো আমি বাঁচতেই পারতাম না। কিন্তু তার দুলাভাই যখন সেখানকার পরিবেশ দেখলেন তখন সে অবাক হয়ে গেল। পরিস্থিতি তো সম্পূর্ণ ভিন্ন। আসলে হরিতা এবং দেবিকার সন্দীপের প্রতি স্নেহ তৈরি হয়েছে, আর সন্দীপেরও কোথাও না কোথাও তাদের দুজনের প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। এরপর সুযোগ পেয়ে দুলাভাই সন্দীপের সাথে কথা বলে, যে জমি তার নামে আছে সেই জমি যেন সে তার দিদির নামে করে দেয়, তবেই তা সুরক্ষিত থাকবে। কিন্তু প্রতিবারের মতো এবারও সন্দীপ রাজি হয় না, আর পরের দিনের ফ্লাইট টিকিট কেটে তাকে ফিরিয়ে দেন। এবার পরের দিন হরিতার সাথে কিরণ দেখা করতে আসে। কিরণ সব ঠিক করতে চাইলেও হরিতা রাজি হয় না। সে বলে, এখন আর সব কিছু আগের মতো ঠিক হবে না, আমি সব ভুলে গেছি, তুমিও ভুলে যাও। এরপর হরিতা শুটিং প্রতিযোগিতার জন্য যায়। আসলে এই প্রতিযোগিতা তার বাবার জন্য খুব জরুরি ছিল। রবি সবসময় চাইতেন হরিতা যেন শুটিং প্রতিযোগিতায় যায়, কিন্তু হরিতা সেখানে খুব একটা ভালো করতে পারে না, কারণ সে তার বাবাকে খুব বেশি মনে করছিল। এরপর সে সন্দীপের সাথে একটি জায়গায় যায় যেখানে বসে তারা রবি সম্পর্কে অনেক কথা বলে। এখানে হরিতা আবেগাপ্লুত হয়ে যায় আর প্রচুর মদ খেয়ে ফেলে। যখন তারা ফিরছিল তখন হরিতাকেই গাড়ি চালাতে হয়, কারণ সন্দীপ তো আর এখন গাড়ি চালাতে পারবে না।
আর তখনই মাঝ রাস্তায় পুলিশ তাদের গাড়ি থামায় আর মাতাল অবস্থায় গাড়ি চালানোর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অভিযোগে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিছুক্ষণ পরে দেবিকা সেখানে আসেন আর তাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। কিন্তু বাড়ি পৌঁছানোর পরে দেবিকা সন্দীপকে খুব বকাবকি করে। দেবিকা সন্দীপকে বলে, যখন হরিতা মদ খাচ্ছিল তখন আপনি সেখানেই উপস্থিত ছিলেন, তাকে থামানো আপনার কর্তব্য ছিল। দেবিকা এমনভাবে সন্দীপকে বকা দিচ্ছিল যেন সন্দীপ তার স্বামী। এবার পরের দিন আমরা দেখি যে সন্দীপের কাছে আবার রাগিনীর ফোন আসে। রাগিনী সেই মহিলা যার সাথে বহু বছর আগে সন্দীপের বিয়ে হওয়ার কথা ছিল। রাগিনী চায় যে সন্দীপ এবং সে যেন আবার একসাথে হয়ে জীবন এগিয়ে নিয়ে যায়। সে বলে, তুমি তো এখনো সিঙ্গেল আছো। তখনই পেছন থেকে হরিতা আসে আর ভিডিও কলে রাগিনীকে বলে যে সন্দীপ আর একা নেই, কারণ আমি তার সাথে আছি। এই কথা শোনার পরে রাগিনী কল কেটে দেয় আর সন্দীপ এখন বুঝতে পারে যে রাগিনী এরপর থেকে আর কখনো তাকে কল করবে না। যা হলো তা খুব ভালোই হলো। এরপর সন্দীপ এবং হরিতা একসাথে ঘোরাঘুরি শুরু করে। কিছু সময় পরে সন্দীপ এবার পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। ডাক্তার তাকে বলে, সন্দীপ তুমি এখন সম্পূর্ণ সুস্থ, তুমি কেরালায় ফিরে যেতে পারো। কিন্তু সন্দীপের এখানে মন লেগে গিয়েছিল। সে নানা অজুহাত দিতে থাকে, আসলে আমার পিঠে এখনো ব্যথা আছে আর আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি, হয়তো আমি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত নই। যখন দেবিকা এইসব কথা শোনেন তখন তিনি বুঝে যান যে সন্দীপ অজুহাত দিচ্ছে। দেবিকা সন্দীপকে কাছে ডাকেন আর বলে, আমি খুব ভালো করে জানি যে আপনি আমাকে পছন্দ করেন। সত্যিটা হলো আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু আমরা যদি একসাথে থাকি তবে অনেক কিছু খারাপ হয়ে যাবে। আমাদের সমাজ আমাদের বাঁচতে দেবে না, তাই আমাদের দুজনের দূরে থাকাই ঠিক হবে। সন্দীপ তখন মনে মনে বলছিল, আরে আমি তো নিজে এখানে থাকতে আসিনি, আপনারাই আমাকে এখানে ডেকে এনেছেন আর এখন আমাকে বিপদে ফেলে দিচ্ছেন। সন্দীপ এখন চলে যাবার জন্য পুরোপুরি প্রস্তুত, কিন্তু ফ্লাইটে যেতে তার খুব ভয় লাগে। তাই হরিতা সন্দীপকে একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে জানা যায় যে যার কাছে তারা গেছেন তিনি ডাক্তার কম আর জ্যোতিষী বেশি। তিনি সন্দীপের গ্রহ নক্ষত্র দেখে জানান, আজ তোমার জন্মদিন। এটা শুনে আমাদের সন্দীপও বলে দেয় যে হ্যাঁ হ্যাঁ, আজ আমার জন্মদিন। হয়তো এই অজুহাতে সে আরও একদিন এখানে থাকার সুযোগ পেয়ে যাবে। তো হরিতা তাকে একটি হোটেলে নিয়ে যায়। সেখানে সে তার জন্য কেক নিয়ে আসে। দুজনে মিলে ছোটখাটো একটি উদযাপন করে। এরপর হরিতা সন্দীপকে লাইব্রেরিতে নিয়ে যায়। সে জানায় এই লাইব্রেরিতে তার বাবা প্রায়ই আসতেন এবং দুর্ঘটনার আগে তিনি এই লাইব্রেরিতেই ছিলেন এবং এই বইটিই পড়ছিলেন। হরিতে তখন সন্দীপকে তার বাবার ছবিও দেখাতে চেয়েছিল, কিন্তু সন্দীপ মানা করে দেয়। সে বলে, আমার মনে তোমার বাবাকে নিয়ে একটা অন্যরকম ছবি তৈরি হয়েছে, আমি তাকে দেখে সেই কল্পনাটা নষ্ট করতে চাই না। এরপর তারা এমন একটি জায়গায় যায় যেখানে হরিতা সন্দীপকে জানায় যে যখন তার বাবা সীমান্তে থাকতেন তখন সে প্রায়ই তাকে মেসেজ করত। তার বাবা বলতেন যে মেসেজ না করে বরং ভয়েস নোট পাঠাও, যাতে তারও ভালো লাগে, তার মনে হবে যেন সে তার পাশেই আছে। তখন তারা দুজনেই ভয়েস নোট পাঠিয়ে চ্যাট করত। সেই ভয়েস নোটগুলো না তো তার বাবা ডিলিট করেছিলেন আর না তো সে ডিলিট করেছে। এরপর হরিতা সন্দীপকে সেই সব ভয়েস নোট শোনায়। সেই ভয়েস নোটগুলো শোনার পর সন্দীপের চোখেও জল চলে আসে। সে হরিতাকে বলে, আমার এখন রবিকে নিয়ে জেলাস হচ্ছে, কারণ তোমার মতো মেয়ে খুব ভাগ্যবান লোকেরাই পায়। এবার আমরা দেখি সন্দীপ আর জেরি যখন এক জায়গায় বসে কথা বলছিল তখনই সেখানে কিরণ আসে। কিরণ সন্দীপকে বলে সে একবার হরিতার সাথে দেখা করতে চায়। যদি সন্দীপ চেষ্টা করে তবে হরিতা তার সাথে দেখা করবে, না হলে হয়তো করবে না। সন্দীপ তাকে বলে দেয় সে অবশ্যই হরিতার সাথে তার দেখা করিয়ে দেবে। এরপর সে হরিতার সাথে কিরণের দেখা করায়, দুজনে কথা বলে। তখন আমরা জানতে পারি তারা দুজন খুব ভালো কাপেল তো ছিলই, তার সাথে ব্যবসার অংশীদারও ছিল। তারা দুজনে আসলে কিছু ব্যবসা শুরু করতে চলেছিল, আর এই কারণেই কিরণ হরিতার মোবাইলে একটি স্পাই অ্যাপ ইনস্টল করেছিল, যাতে সে দেখতে পারে হরিতা আর কোন কোন লোকের সাথে ব্যবসা করছে। হরিতা তখন বলে, আমি যদি কারো সাথে ব্যবসা করিও সেটা আমার নিজের পছন্দ, এর জন্য তোমার স্পাই অ্যাপ লাগানোর কোনো দরকার ছিল না। তখনই কিরণের বন্ধুরা হরিতার সাথে ঝগড়া করতে শুরু করে। আরও একবার সন্দীপ তাদের সামনে আসে আর বলে, এবার আমি সেই ভুল করব না যা আগে করেছিলাম। সন্দীপ তখন সেই লোকগুলোকে খুব নিষ্ঠুরভাবে মারতে শুরু করে। সে বলে, এই হাতগুলো না মাঠে লাঙ্গল চালায়, এগুলোতে অনেক শক্তি আছে। এই সব দেখে হরিতার খুব ভালো লেগেছিল। সে ভাবছিল আজ যদি তার বাবা বেঁচে থাকতেন তবে তিনিও তাই করতেন যা সন্দীপ করেছে।
এরপর রাতে সোসাইটির সব লোক গেট টুগেদারের জন্য একসাথে হয়েছিল, কারণ তারা শেষবারের মতো সন্দীপের সাথে দেখা করতে চেয়েছিল। সন্দীপও শেষবারের মতো তাদের সকলের সাথে দেখা করে। সন্দীপ তাদের জানায় সে যেভাবে 1 মাস এখানে থেকেছে তার মনে হচ্ছিল যেন সে বহু বছর ধরে এখানেই থাকে। আমার যেভাবে যত্ন নেওয়া হয়েছে তা আমি কখনো ভুলতে পারবো না। আমি সবসময় আমার রেস্টুরেন্টকে খুব ভালোবাসতাম। আমি চিন্তায় থাকতাম যে আমাকে ছাড়া আমার রেস্টুরেন্টের কি হবে, কিন্তু যখন আমি দেবিকা আর হরিতার সাথে ছিলাম তখন আমি আমার রেস্টুরেন্টের কাজ ভুলেই গিয়েছিলাম। এইভাবে সবাই শেষবারের মতো সন্দীপের সাথে দেখা করে, কারণ পরের দিন সে চলে যাবে। সন্দীপ যখন চলে যাচ্ছিল তখন হরিতা এবং দেবিকা খুব উদাস ছিল, কারণ সন্দীপ তাদের পরিবারের অংশ হয়ে গিয়েছিল। এরপর হরিতা সন্দীপ এবং জেরিকে বিদায় জানানোর জন্য বিমানবন্দর পর্যন্ত পৌঁছায়। কিছুক্ষণ পরে সন্দীপ এবং জেরি আবার কেরালাতে ফিরে আসে। কেরালায় পৌঁছানোর পর সন্দীপ একটি খুব বড় ঘোষণা করে। সে জেরিকে তার রেস্টুরেন্টের ম্যানেজার বানিয়ে দেয়, কারণ দুঃখে সুখে জেরি সবসময় তার পাশে ছিল। এইভাবেই 1 বছর কেটে যায়। সন্দীপ যখন তার রেস্টুরেন্টে উপস্থিত ছিল তখনই সেখানে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এবং হঠাৎ সেখানে একটা মেয়ে আসে যে হেসে হেসে সন্দীপকে দেখছিল, আর তাদের মধ্যে আই কন্ট্যাক্ট হচ্ছিল। কোথাও না কোথাও তাদের দুজনের মধ্যে একটি সংযোগ তৈরি হয়েছিল, যেন তারা একে অপরকে বছরের পর বছর ধরে চেনে। এবং এর সাথেই এই সিনেমা এখানেই সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা এই ধরনের নতুন এবং সতেজ কন্টেন্ট পেতে থাকেন। দেখা হবে আরও একটি দারুণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।